রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা দম্পতির বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আদালত। আগামীকাল থেকে নেওয়া হবে সাক্ষ্য গ্রহণ। 2 সপ্তাহের মধ্যে মামলার বিচার কাজ শেষ হবে বলে আশা করছে রাষ্ট্রপক্ষ। মহানগর পিপি জানান, প্রধান আসামি সোহেল রানার সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে আইনি লড়াই চালিয়ে যাবেন তারা। মিজান শাহজাহানের রিপোর্ট। অভিযোগ গঠনের শুনানির জন্য রামিসা ধর্ষণ ও হত্যা মামলার আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে সকাল 10:30টার দিকে আদালতে হাজির করে পুলিশ। এরপর তাদের তোলা হয় বিচারক মাসরুর সালেকিনের আদালতে। এ সময় অভিযোগ গঠনের পক্ষে নানা যুক্তি তুলে ধরেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। অন্যদিকে এর বিরোধিতা করে আদালতে বক্তব্য দেন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী মুসা কালিমুল্লাহ। উভয় পক্ষের শুনানি শেষে আসামি পক্ষের আবেদন নাকচ করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মাননীয় ট্রাইব্যুনাল সাবমিশনে সন্তুষ্ট হয়ে আগামীকাল রাষ্ট্রপক্ষে সাক্ষী উপস্থাপনের জন্য নির্দেশ দিয়েছেন এবং একই সাথে আগামীকাল থেকে এই মামলার সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া একটানা চলিতে থাকিবে। এদিকে আলোচিত মামলার অন্যতম আসামি সোহেল রানাকে আদালতে নেয়ার সময় তিনি শিশু রামিসাকে ধর্ষণের কথা স্বীকার করেন, তবে হত্যার সাথে তিনি জড়িত নন বলে দাবি করেন। আমার ওয়াইফ সাহায্য করেন, আমার ওয়াইফের কোনো দোষ নাই। আমি আপনার শুধু বাচ্চা ধর্ষণ করতে ডলার মারছে ডলার কিন্তু ডিএনএ তো আপনার আমার কোনো ডিএনএ চেক লাইনি স্যার। মহানগর পিপি জানান, ট্রাইব্যুনালের এই মামলাটি দ্রুত নিষ্পত্তির সুযোগ আইনে রয়েছে। ন্যায় বিচারের স্বার্থে রাষ্ট্র আসামি পক্ষে আইনজীবী নিয়োগ দিয়েছে। সর্বোচ্চ শাস্তি ইনশাআল্লাহ মৃত্যুদণ্ডই হবে এই মামলার, কিন্তু যেহেতু আমাদের দেশে আইন এবং বিচার ব্যবস্থা আছে, আমরা আইন এবং বিচার ব্যবস্থার একটা প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ শাস্তি এখানে নিশ্চিত করা হচ্ছে। পপুলার মডেল হাই স্কুলের 2য় শ্রেণীর শিক্ষার্থী রামিসা আক্তারকে গত 19 মে পল্লবীর বাসায় স্ত্রীর সহায়তায় পাশবিক নির্যাতন করে হত্যা করে আসামি সোহেল রানা। এরই মধ্যে দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে আসামিরা। দেশজুড়ে আলোড়ন সৃষ্টিকারী মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য উদ্যোগ নিয়েছে সরকার। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। ঈদের 7 দিনের ছুটি শেষে আজ থেকে খুলেছে অফিস, আদালত, ব্যাংক, বিমা। ধীরে ধীরে চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে ঢাকা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখনও রাজধানীমুখী কর্মজীবী মানুষ। যাত্রীদের ভিড় দেখা যায় কমলাপুর স্টেশনে। উত্তরবঙ্গের কিছু ট্রেন দেরিতে আসায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এদিকে আজও অনেককে ঢাকা ছাড়তে দেখা যায়। রিপোর্টে জানাচ্ছেন জামিল হাসান শান্ত। ঈদুল আজহার দীর্ঘ ছুটি কাটিয়ে নারীর টান ছেড়ে আবারও কর্মব্যস্ত ঢাকায় ফিরেছেন কর্মমুখী মানুষ। রবিবার ভোর থেকেই রাজধানীর প্রধান প্রবেশ পথগুলোতে ঢাকামুখী মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। তবে চিরচেনা ভোগান্তি বা উপচে পড়া ভিড় ছাড়াই এবারে ঢাকা ফেরাটা স্বস্তিদায়ক বলে জানিয়েছেন যাত্রীরা। ঈদ ভ্রমণ আসা যাওয়া মোটামুটি ছিল, তবে ট্রেন বিপর্যয় ছিল। যাওয়ার সময় আমরা আগে গেছিলাম ঈদের, তাই তেমন একটা ভিড় ছিল না, কিন্তু আসার সময় ভিড় ছিল না। পরিবার আপনজন ছেড়ে আবার নিজ নিজ কর্মস্থলে ফেরা আসলে সত্যি দুঃখজনক। নানা কারণে ঈদের আগে যারা বাড়ি যেতে পারেননি তারা এখন যাচ্ছেন বাড়ি। যাত্রীর চাপ বেশি উত্তরবঙ্গগামী ট্রেনগুলোতে। এখন যা হচ্ছে কেন, এখন অনেক ফ্রি, রাস্তা অনেক ফ্রি, এই কারণে যা হচ্ছে। ভিতরে কিছুটা চাপ ছিল, আজকে অফিস খুলছে, আপনারা এই পুরো সপ্তাহে মোটামুটি চাপ থাকবে। এদিকে রাজধানীর বাস টার্মিনালগুলোতে যাত্রীদের তেমন ভিড় লক্ষ্য করা যায়নি। অতিরিক্ত ভাড়া আদায় কিংবা টিকিট কালোবাজারির ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন ঢাকা ফিরতি যাত্রীরা। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, ঢাকা। ঈদের ছুটি শেষে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে আবারও ফিরতে শুরু করেছে কর্মচাঞ্চল্য। সকালে প্রথম কর্মদিবসে সচিবালয়ে অফিস করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সময় তিনি কর্মকর্তাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এদিকে বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে দেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বলেন, জনতুষ্টকারী সিদ্ধান্ত নয়, দীর্ঘমেয়াদী সমাধানে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে মধ্যপ্রাচ্য সংকট নিরসন হলে আবারও তেলের দাম সমন্বয় করা হবে বলে আশ্বস্ত করেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। এছাড়াও সচিবালয়ে আরেক ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল বলেন, 8 দিন হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় আইনগত দিক খতিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত ইয়াসিন রানার রিপোর্টে। পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে প্রথম কর্মদিবসে সচিবালয়ে অফিস করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে এসে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের চলমান কার্যক্রমের খোঁজখবর নেন প্রধানমন্ত্রী।
মন্ত্রী প্রতিমন্ত্রীরাও নিজ নিজ মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন, বিভিন্ন কাজের খোঁজখবর নেন। এর ফাঁকে সাংবাদিকদের সাথেও কথা বলেন তারা। তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, বিশ্ববাজারের সাথে তাল মিলিয়ে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করেছে সরকার। সংকট এখনো কিন্তু কাটে নাই, আবার আমাদেরকে আমদানি করেই চলতে হবে। এই সব বিষয়টা মাথায় রেখেই সরকারকে পরিচালনা করতে হয়। জনতুষ্টবাদী সিদ্ধান্ত গ্রহণ করাটাই কিন্তু সরকারের একমাত্র কাজ নয়। সরকারের কাজ হচ্ছে দীর্ঘমেয়াদে সুশাসন বজায় রাখা। গণমাধ্যমের ওপর সরকার হস্তক্ষেপ করছে না বলেও এ সময় জানান তিনি। এদিকে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন স্বাস্থ্যমন্ত্রী। আদ্দিন হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনা ও সাংবাদিকদের ওপর হামলা নিয়েও কথা বলেন তিনি। 6টি মায়ের সাথে আমাদের তদন্ত কমিটি কথা বলতে চেয়েছেন। কালকে কিছু হয়েছে, আজকে হবে, আগামীকাল হবে, কারণ মাগুলি এক একজন এক এক কালে, কেউ চাঁদপুরের, কেউ কামরাঙ্গীরচর, কেউ আমরা কি বলে এইদিকে ওল্টাউনে উত্তরার দিকে, যেগুলি খুঁজে আমরা অ্যাড্রেস নিয়েছি। আমাদের তদন্ত টিম ওনাদের সাথে আলাপ করবেন, আইনগত কি দেখা যায়, এর ভিতরে কি খুঁজে পাওয়া যায়, কি অফেন্স পাওয়া যায়, আমরা ডিটেলস দেখে আগামীকাল রিপোর্টটা 3 তারিখে রিপোর্টটা সাবমিট করবে। স্বাস্থ্যমন্ত্রীর সাথে বৈঠক শেষে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, এমন শিশু মৃত্যুর ঘটনা নজিরবিহীন। আইনগত সকল বিষয়ে সহায়তা করবে সরকার। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদে খুরশিদ আলম যোগ দেয়ায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন গ্রাহকরা। এ সময় পুলিশের টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপে রণক্ষেত্রে পরিণত হয় মতিঝিল ব্যাংকপাড়া। এর আগে ব্যাংকের সামনে শতাধিক আন্দোলনকারী চেয়ারম্যানের অপসারণ সহ 5 দফা দাবিতে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এদিকে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, ইসলামী ব্যাংকের চেয়ারম্যানকে অপসারণ করা হবে না। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশিদ আলমের কর্মস্থলে যোগদানের প্রতিবাদে শতাধিক গ্রাহক মতিঝিলে ব্যাংকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে। এতে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় বেশ কয়েকজন গ্রাহক আহত হন। প্রতিবাদ সমাবেশকে বেশের উপরে ওনারা অতর্কিত হামলা চালিয়েছে এবং পিছনে যেসব কাঁদানে গ্যাস, তারপরে জলকামান, এরপরে সাউন্ড গ্রেনেড, এগুলো ব্যবহারের মাধ্যমে তাদেরকে ছত্রভঙ্গ করতে চেয়েছিল। এখানে রক্তের সম্পর্ক, আমানতের সম্পর্ক, এজন্য তারা এক চুলো এখান থেকে নড়ে নাই। তারা প্রতিবাদ করেছে এবং কিছুক্ষণের মধ্যে তারা আবার দেখতেছেন এখানে হাজার হাজার জনতা আবার রুখে দাঁড়িয়েছে। এ সময় খুরশিদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ বাতিল করা সহ মোট 5 দফা দাবি তুলে ধরেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের সভাপতি নুরুন নবী মানিক। যে আমাদের প্রায় 1 শতাধিক ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক তারা আহত হয়েছে, তারা অনেকে এখন চিকিৎসাধীন রয়েছেন। চেয়ারম্যানের আমরা বলতে চাচ্ছি, যিনি আগে এমডি ছিলেন বা এখনো যাকে ছুটিতে রাখা হয়েছে, ওমর ফারুক খানকে আমরা পুনর্বহাল চাচ্ছি। অবিলম্বে দাবি পূরণ না হলে লাগাতার কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনরত গ্রাহকরা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। এটিএন বাংলাকে তথ্যটি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রোমন। তিনি জানান, দীপেন দেওয়ানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী। পদত্যাগপত্রে দীপেন দেওয়ান উল্লেখ করেছেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছেন, যে কারণে মন্ত্রণালয়ের কাজে নানাবিধ সমস্যা সৃষ্টি হচ্ছে। সরকারের উন্নয়ন ও প্রশাসনিক কাজের গতিশীলতা বাড়াতে মন্ত্রীর পদ থেকে অব্যাহতি আবশ্যক বলে মনে করেন দীপেন দেওয়ান। বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি থেকে সর্বোচ্চ ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে গত 17 ফেব্রুয়ারি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী পদে শপথ নেন। সরকারকে বেকায়দায় ফেলতে গিয়ে যদি পুরনো ফ্যাসিবাদ ফিরে আসার সুযোগ পায়, তবে পরিণতি ভয়াবহ হবে বলে
হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর নয়াপল্টনে রিকশা, ভ্যান, অটোচালক দল আয়োজিত অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন একটি দল বট বাহিনী দিয়ে অপপ্রচার ও মব সৃষ্টি করছে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরও বলেন, তারেক রহমান দেশের স্বার্থে সবার আগে পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ নিয়েছেন। এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, রাজধানীর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে রিকশা, অটোচালকদের লাইসেন্সের আওতায় আনা হবে। নানাভাবে এই সরকারের বিরুদ্ধে অপপ্রচার শুধু নয়, মব কালচার তৈরি করা হচ্ছে। গত মে মাসে এই মবের কারণে প্রায় 70 থেকে 75 লোক মারা গেছে মে মাসে। এটা গণতন্ত্রের বিরাশী একটি বিষয়। আজকে যদি কোন ছিদ্র পথে পুরনো ফ্যাসিবাদের উত্থান ঘটে, আমাদের বেকায়দায় ফেলবেন, আপনারা কিন্তু কেউ রক্ষা পাবেন না।